আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করার আমাদের অধিকার আছে, বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা মানে এই নয় যে আমি তা কুৎসিত গালিগালাজ করে, কুৎসিত মন্তব্য করে, গায়ের রং নিয়ে, ধর্ম নিয়ে আমি তাকে কথা বলতে পারি। আমাদের দেশে দেশদ্রোহী তাকেই বলা হয় যে ধর্ম মানে না, কিন্তু সংবিধান মানে না এমন মানুষকে আমরা দেশদ্রোহী বলি না। তো কান্নার সময় তারা রিয়েল কাঁদছে, মনে জন্য সত্যি কাঁদছে, আমি এটা পারছি না কেন। মানে আমার স্ক্রিপ্টের প্রতি আমি অনেস্ট থেকেছি, আমার ডিরেক্টরের প্রতি, আমার ক্যামেরার প্রতি, আমার এই ফ্রেমটার প্রতি আমি অনেস্ট থেকেছি। তোমার থিঙ্কিং প্রসেসটা কীরকম একটা ক্যারেক্টারে ঢোকার সময়? আমি একটা চরিত্রের মধ্যে সাথে সাথে আমার একটা নিজেকে ফিট করে দেওয়ার একটা প্রবণতা আছে। সেটা শোনা মাত্রই আমি তোমার সাথে দেখা করলাম, তোমার সাথে আমার ঝগড়া হলো, আমি বেরিয়ে একটা ক্যাফেতে চলে গেলাম, সেখানে তুমি আমাকে ফোন করলে, তখন আমার রিয়াকশান ফোনে তো হ্যাঁ বল। তখন হয়তো ওই ঝগড়া সিনটার কথা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেরও মনে নেই যে তোমার সাথে আমি ঝগড়া করে তো ওখান থেকে বেরিয়েছিলাম, তার 10 মিনিট পরে যখন তোমার সাথে, তখন তো হ্যাঁ রে বল, এটা তো আমার বলা উচিত না। পরে আমি বুঝতে পারলাম এই তো ঝগড়া করে বেরিয়েছিলাম, আমারও মাথায় নেই। তো ওই মাথাটা পরিষ্কার করে স্ক্রিপ্টটা বারবার করে পড়াটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ওয়েব সিরিজের ক্ষেত্রে। আমাদের আজকের গেস্ট সোহিনী সরকার। এই শ্যুটটা আমরা আমাদের দ্য রুম অফ টেলসের অনেক প্রথম দিকে আমরা করি। তো সেখানে আমি অ্যাজ আ হোস্ট খুবই অ্যামেচিওর ছিলাম, কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো সেখানে এরকম বড় একটা সেলিব্রিটিকে পডকাস্টের ডেকে ওনার সাথে কথা বলা, প্রচণ্ড নার্ভাস ছিলাম। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আই ফিল আমি অনেক বেটার ইন্টারঅ্যাক্ট করতে পারতাম, বাট মেবি আমি এত নার্ভাস ছিলাম বলে থিংস ডিড নট গো অ্যাজ আই প্ল্যান্ড। তো বাট আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। Shoinidhi, welcome to the Room of Tales. থ্যাংক ইউ। Firstly, congratulations for your marriage. And তোমাকে আমি ডাকতে চাইছিলাম, সেটার অনলি রিজন বিং তোমার জার্নিটা অনেকে রিলেট করতে পারে, যেখান থেকে তোমার জন্ম হয়, অ্যান্ড সেখান থেকে তোমার এই জার্নিটা মানে জেনারেল অডিয়েন্সের কাছে রিলেটেবিলিটিটা অনেক বেশি। মানে ফর সাম রিজন আমি এটা অনেকে জিজ্ঞেসও করেছিলাম যখন তুমি আসবে। তো তুমি কি যাদেরকে এখানে ডেকেছো আর কি এখনো পর্যন্ত, মানে তুমি কি তাদের সম্পর্কে সব রিসার্চ করেছো যে তার মানে বাদ বাকি লোকজন কি বলছে না, সোসাইটির, সেরকম কিছু? না, ওরকম না, আমার জার্নি সম্পর্কে তো তুমি কিছু জানো না এখনো পর্যন্ত। অতটা ডিটেলে জানি না, কিন্তু যতটা ইন্টারনেটে আছে, যতটা রিসার্চ করতে আমি পেরেছি। এটা বলবো কথা, ইন্টারনেটের বেশিরভাগ ইনফরমেশন কিন্তু সব ভুলভাল, ঠিক আছে? মানে আমি মানে ধরো আমিও নিশ্চয়ই এখন যদি কোনো হলিউডের কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের বা যে কোনো কারোর ডিরেক্টর কারোর সম্পর্কে কোনো ইনফরমেশন আমার কাছে, ডেফিনেটলি ইন্টারনেটই একটা বড় মাধ্যম, কিন্তু আবার অনেক ইনফরমেশন ভুলও থাকে ইন্টারনেটে। মানে আমার সম্পর্কেই, মানে আমার যেমন কেমিস্ট্রি অনার্স এরকম লেখা আছে, মানে আমি আর বিজ্ঞানে অঙ্ক থেকে আমি দূরহস্ত আর কি, ছোটোবেলা থেকে বিজ্ঞানের ধারে কাছে আমি নেই আর কি, মানে পড়াশোনার দিকে আর কি। যদিও আমাদের চারিদিকেই টেকনোলজির যুগ এখন, সেটা তো আছেই, কিন্তু পড়াশোনার দিকে আমি বিজ্ঞানের ধারে কাছে ছিলাম না। আর অঙ্কতে আমি একটা দারুণ একবার নাম্বার পেয়েছিলাম, তারপর থেকে সেটা আমার এই কনফিডেন্সটা আরও বেড়ে গেছে। আমি সায়েন্স ম্যাথসে তো খুব ভালো, আচ্ছা, খুবই ভালো, 100-10-এর নিচে। সেইখানে আমি যখন দেখি, মানে এরকম অনেক জায়গাতেই হয়েছে। আবার আরেকটা ইনফরমেশন আছে আমার সম্পর্কে ইন্টারনেটে, যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আমি জানি না, মানে চশমা টশমা পরি বলে একটু ব্যারিটোনে কথা হয়, মানে কণ্ঠস্বরটা একটু ব্যারিটোন আছে বলে, তাই জন্য কি লোকের মনে হয় আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড জীবনে পাইনি। মানে পেলে ডেফিনেটলি যে কোনো অভিনেতা অভিনেত্রী, যে কোনো মানুষেরই অ্যাওয়ার্ড পেতে কান্না ভালো লাগে, তারপর সেটা যদি জাতীয় পুরস্কার হয়। কিন্তু আমি এরকম অনেক জায়গাতে গেছি, ধরো একটা কোনো পুজো কমিটি থেকে অ্যানাউন্স করে না, টলিউড বলিউড খ্যাত জাতীয় পুরস্কার প্রাপ্ত, আমি ভাবছি এই ভগবান এটা কি বলছে। আমি কি বলছি, দাদা এরকম আমি পাইনি, ছাড়ুন না, মানে এই আর কি। তো সেরকম ইনফরমেশনে তুমি যেও না। আমি দেখি আমার স্টাডিটা কতটা অ্যাকুরেট হয়েছে। সো তুমি খড়দায় তোমার জন্ম হয়, অ্যান্ড দেন তুমি নর্থ বেঙ্গলে খুব কম বয়সেই তুমি শিফট করে যেতে হয়। হ্যাঁ, উত্তরবঙ্গের সাথে আর কি আমাদের খুব আর কি, আমাদের পরিবারের একটা খুব বড় যোগাযোগ আর কি। আমাদের ফ্যামিলির এখনও অনেক আত্মীয় স্বজন, আমার মাসি এখনও শিলিগুড়িতে থাকেন, তো বছরে তো যাওয়া হয় আর কি। এছাড়াও তো আমাদের বিভিন্ন আউটডোর শ্যুট পড়ে তো। কিন্তু উত্তরবঙ্গের সাথে একটা ভীষণভাবে কি বলবো,
উত্তরবঙ্গের মানুষজনও খুব ভালো লাগে, এখনো পর্যন্ত ওই শহরের এটার টাচটা তাদের লাগেনি, তো তাই জন্য ভীষণই এখনো পর্যন্ত খুব ঘরোয়া, জেনুইন, খুব অনেস্ট। তোমাকে বাড়িতে ডাকছে মানে সেটা শুধুমাত্র পিআর পাবলিসিটি, এখন আমাদের এখানে একটা খুব কথা উঠেছে পিআর পাবলিসিটি, সেরকম কোনো পাবলিসিটির জন্য না, ডাকছে মানে তোমাকে সত্যিই ভালোবেসে তারা ডাকছে। তো এটা তুমি বুঝতে পারবে, তো এই জন্য আমার নর্থ বেঙ্গলের মানুষজনকেই খুব ভালো লাগে। তো তোমার বড় হওয়াটা নর্থ বেঙ্গলেই, তারপর তুমি আবার বড় হওয়াটা খড়দা। একদম, মানে বড় হওয়া তো মানে ধরে নাও এখনো বড় হচ্ছি আমরা সবাই, চারিদিকের অভিজ্ঞতা অর্জন করে করে সারা জীবনই আমরা বড় হব আর কি, হতে হতে একদিন মরে যাব হঠাৎ করে, কিন্তু তারপরে আর বড় হওয়া আর হবে না। তো সেরকম বড় হওয়া, তুমি যদি বললো যে বায়োলজিক্যালি বড় হওয়া, সেই বড় হওয়া হ্যাঁ আমার অনেকটাই নর্থ বেঙ্গল জুড়ে। আর হয়তো অনেক সময় থাকিনি, কিন্তু এখনো পর্যন্ত আমি একবার ইনফ্যাক্ট একটা খবরের কাগজের জন্য একটা লেখাও লিখেছিলাম নর্থ বেঙ্গল নিয়ে, যে অনেক, যে এমন নয় যে আমার অনেকটা সময় কেটেছে, কিন্তু যতটা সময় কেটেছে সেটা আর কি খুব কোয়ালিটি টাইম, সেটা আর কি আমি চোখ বন্ধ করলেই সেই সময়টা দেখতে পাই, আর বারবার ওই জায়গাটাতে ফিরে যেতে চাই। তো আমি যখন পরবর্তীকালে আমি যখন ফিরে আসি খড়দায়, খড়দা মফস্বল, কিন্তু খড়দা ভীষণ, মানে তোমার চারপাশে না, তুমি যদি যাও এই দিকটা কখনো, এখন তো যদিও সব কারখানা বন্ধ, খড়দা, টিটাগড়, ব্যারাকপুর, ব্যারাকপুর তো মিলিটারি এরিয়া, কিন্তু ওই জায়গাটা তোমার প্রচুর কারখানা, মানে আমাদের ওখানে তোমার দুর্গাপুজোর থেকে বিশ্বকর্মা পুজো খুব বড় করে হতো, মানে ছোটোবেলায় হেন কোনো আর্টিস্ট নেই যে আমাদের ওখানে আসেননি আর কি, আর আমরা তাদের ছোটোবেলায় প্রোগ্রাম দেখিনি, এত বড় করে বিশ্বকর্মা পুজো হতো, চারিদিকে কলকারখানা, প্রচুর লোকজন, সবাই কাজ করে, কিন্তু একটা সময় পর কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল সব। তো এরকম একটা খড়দাতে তাই জন্য সবুজ খুব কম, মানে আমাদের ওই জায়গাতে পুকুর নেই, গাছপালা খুব কম, যেহেতু ফ্যাক্টরি বেল্ট, সেই জন্য। আবার খড়দা তুমি যদি পেছন দিকটা যাও, যেদিকে এখন তোমার কল্যাণী হাইওয়ে, সেদিকে আবার প্রচুর গাছপালা ছিল, প্রচুর ধান ক্ষেত এইসব ছিল, কিন্তু ওই দিকে আমাদের যাওয়া হতো না। আমাদের মূলত খড়দার যে জায়গাটা, সেখানে খুব গাছপালা কম, তো আমি যখন নর্থ বেঙ্গল থেকে ফিরে আসি আমার খুবই মন খারাপ হতো, আর আমি বারবার ওই জায়গাগুলো ফিরে পেতে চাইতাম, কিন্তু যা হয় যেখান থেকে তুমি একবার ফিরে আসো, যেখান থেকে চলে আসো, সেখানে আর কোনোদিনও বোধহয় ফেরা হয় না। তো তুমি কলকাতায় কোন বছরে বা কোন টাইমটায় শিফট করো কলকাতায়? কলকাতায় তখন আমি অনেকটাই বড় আর কি, মানে অনেকটা বড়, মানে 5-6-এ পড়ি, ওই সময়টা আর কি কলকাতায় আমরা চলে আসি। আর কিন্তু মানে চলে আসি মানে একেবারে চলে আসা কখনোই হয়নি, সবসময় একবার যাওয়া একবার আসা। আবার যেহেতু আমার মাসির বাড়ি, তো বছরে একবার করে গরমের ছুটি, মানে লোকে মামা বাড়ি যায়, আমার যেহেতু মামা নেই তো আমি মাসির বাড়িতেই যেতাম মায়ের সাথে, তো সেই জন্য। তারপর পরবর্তীকালেও যখন ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হই, আমাদের বেশিরভাগ কাজই উত্তরবঙ্গের যে কোনো জায়গায় আর কি, মানে একটা যখনই আউটডোর শ্যুট মানেই হচ্ছে ওই সব দিকে যাওয়া, তো সেগুলো আর কি খুবই ভালো লাগলো, হঠাৎ করে মনে পড়ে গেল সব কথা। তো তুমি খড়দায় একটা নাটকের দলের সাথে যুক্ত ছিলে, তারপর যখন কলকাতায় শিফট করো, মানে যখন তোমার অ্যাক্টিং ফেজ চালু হয়, তুমি থিয়েটারে, তুমি ইনিশিয়ালি থিয়েটারটা করে তারপর সিরিয়ালস করছিলে, বাট তুমি সবসময় মুভিজ করতে চাইছিলে, মানে ইউ অলওয়েজ ওয়ান্টেড টু ডু মুভিজ, মানে এটা কি ঠিক না ভুল এটা আমি জানি না। দেখো ওরকম ভাবে তো আর কারোর জার্নি, যে কোনো মানুষেরই মানে এক্সপ্লেন করা যায় না যে এইটা আগে এইটা পরে এইটা আগে। এখন কি জানো তো রোহিত, আমিও যখন অনেক পুরনো, মানে অনেক কথা ভাবি, আমার এখন না, মানে এক একটা ফেজে যখন তুমি অনেক সময় দৌড়বে, তোমার অনেক কথা না মনে থাকবে না। আমার এমন কিছু কিছু মানে মানুষের মুখও মনে পড়ে না যে ওই সময়টা কি হয়েছিল, হয়তো এমন একজন আমাকে খুব হেল্প করেছিল, কিন্তু এখন আর আমার সাথে তার যোগাযোগ নেই, আমি এখন তাকে খুঁজি কিন্তু পাই না, আমার কোনো মুহূর্তের কথা এখন আর আমার মনে পড়ে না। তাই জন্য কোনো মানুষেরই অভিজ্ঞতা, তার জার্নি, তার যাই তার জীবনের এখনো পর্যন্ত সে যতটা সময় কাটিয়েছে, কোনোটাই খুব পরপর পরপর 1, 2, 3, 4, 5, 6-এর মতো এতটা সহজ হয় না, কোনো মানুষেরই নয়। তো সেখানে এইভাবে বলাটা ঠিক যায় না, কিন্তু তারপরেও তুমি যদি সেই অঙ্কের নিরিখে বলো আর কি, সেই অঙ্কের কাছে আবার ফিরে যেতে হচ্ছে। না, আমার আগে সিরিয়াল করা। আচ্ছা। আমি খড়দাতে খারিজ বলে একটি নাটক, খড়দাতে আমাদের অনেক নাটকের গ্রুপ আছে, তো খারিজ বলে একটি নাটকের গ্রুপের সাথে আমি যুক্ত ছিলাম, কিন্তু তখন আমি একদম সিরিয়াস ছিলাম না, মানে আমার কাছে নাটক কেনই যা এখনও মনেও পড়ে না যে আমি কেন গেছিলাম ওই দলটাতে কাজ করতে, গেছিলাম আদৌ কতটা সিরিয়াস ছিলাম, আমার ছোট ছিলাম অনেকটা, অভিনয়টাকেই হয়তো সিরিয়াসলি নিতাম না, ভাবতাম যে একটু চটক থাকলে, একটু স্মার্টনেস থাকলেই বোধহয় এটা করা যায়। আর আর অভিনয় করার পিছনে যে মোটিভটা ছিল সেটাও বোধহয়, সেটার মধ্যেও একটা ডিসঅনেস্টি ছিল আমার, সেটা ছিল হচ্ছে যে লোকজন চিনবে,
চারজন এসে সই নেবে, তখন তো আর সেলফির যুগ অতটা নয়, সই নেবে, লোকজন চিনবে, এইটাতে বোধহয় একটা কিক ছিল আর কি, যেটা বোধহয় যেটা ভালো, যেটা নিশ্চয়ই একটা তো মানুষের সবারই একটা আকাঙ্ক্ষা থাকে। আমার যদি এটা বলবো যে এখন নেই তাহলে মিথ্যে কথা বলবো, কিন্তু তারপরেও শুধুমাত্র ওটার জন্যই কোনো কাজ করা হয় না, ওটা একটা সেকেন্ডারি ব্যাপার, ওটা একটা থাকে। তুমি যদি একটা ভালো কাজ করো তাহলে তো সবাই তোমাকে চিনবেই, সেটা তো এখন আস্তে আস্তে বুঝেছি, কিন্তু তখন ওটা বুঝতাম না। অনেক পরে আমি অভিনয় নিয়ে সিরিয়াস হয়েছি, অভিনয় বুঝতে পেরেছি, আরও চারজন সিনিয়র যখন দেখেছি যে তারা একটা কাজ ইয়ার্কি মারছে, ফাজলামো করছে, সিগারেট খাচ্ছে, কিন্তু তার মধ্যেও তারা যখন কাজটা করতে যাচ্ছে আমি তখন দেখলাম যে কত সিরিয়াস তারা, আর আমি শুধুমাত্রই ইয়ার্কি মারছি, বা আমি শুধুমাত্রই আমার ওটাই প্রায়োরিটি পাচ্ছে লাইফে। তখন আমি আমার প্রায়োরিটিস চেঞ্জ করেছি জীবনে, আমার মনে হয়েছে যে না, এইভাবে টিকে থাকা যায় না। তো এটা যে আমি খুব ছোটো বয়সে বুঝেছিলাম, তার জন্য আমার নিজেকে মাঝে মাঝে একটু পিচ চাপড়াতে ইচ্ছে করে যে বাহ, আমি তো ঠিক সময় জিনিসটা বুঝে গেছিলাম, না হলে পরে কত মানুষের কত বয়স পেরিয়ে যায়, তাদের আমি দেখি যে তাদের মধ্যে সেই সিরিয়াসনেসই গ্রো করে না, তারা সবটাই খুব হালকা চালে, মনে হয় যেন সব কাজই খুব সহজ, সব কাজই মানে অভিনয় তো সব থেকে সহজ, কারণ অভিনয় যেহেতু কোনো ব্যাকরণ নেই, অভিনয় তো যে কেউ এসে একটু সুন্দর মিষ্টি মুখ হলেই এসে করে ফেলতে পারেন তারা। কিন্তু মানে আমি বলছি যে কে পারলো কে পারলো না, আমি আদৌ কি পারি সেটাও কথা নয়, কথাটা হচ্ছে যে লেগে থাকা, যে আমি 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 জিনিসটা অনেস্টির সাথে কতটা এটাকে নিয়ে শুধুমাত্র রিলস দেখে আমার সময় নষ্ট করছি, না আমি আরও আমার নিজের সময়কে অন্যভাবে কনসিস্টেন্টলি অনেস্টি হ্যাঁ নিয়ে কাজ খরচ করাটা। করছি। তো সেই ক্ষেত্রে যদি বলো তো সেই রকম আমার একটা মন ছিল আর কি, যে এই তো যাবো একটুখানি একটু 2 ঘন্টার জন্য যাবো, লোকজনকে একটু বলতে ভালো লাগে না থিয়েটার করি, একটা গাল ভরা ব্যাপার, যে কী করো তুমি, থিয়েটার করি আমি, আদৌ কতটা কি করি সেটা কথা নয়, কিন্তু এগুলো করবো বলেই সেই সব জায়গায় যাওয়া। তারপর যাই হোক, দল থেকে ঠিক মতো টাইমে যেতাম না, 5টা বললে 6টায় যেতাম, 6:30টায় যেতাম, তো একেবারে কান ধরে আমাকে বের করে দিল ওখান থেকে। ঠিক আছে, তাতেও যে আমার খুব একটা জীবনে সুবুদ্ধি হয়েছে তা নয়, কান ধরে বের করে দেওয়ার পরেও তাতে আমার মনে হলো যে ওদেরই ক্ষতি হলো, আমার কি হলো, এরকম একটা ব্যাপার আমার হয়েছিল আর কি। সেটাতে যে ওরাই মিস করলো আমাকে, আমার কিছু হয়নি। হ্যাঁ, কিন্তু পরে মানে সেই সময় আমার মানে অপমানটাকে আমি এইভাবে চ্যানেলাইজ করেছি আর কি, যে আমি অপমানিত হলাম না, কিন্তু অ্যাকচুয়ালি তোরা আমাকে অপমানই করলো দল থেকে বের করে দিয়ে। তো সেইখান থেকে হয়ে যাওয়ার পর আমি কলকাতায় তখন সিরিয়ালে আমি চান্স পেয়ে গেলাম। ঠিক আছে, একটু যাই মানে একটু হয় না দেখতে ভালো হলে পরে আর বাকি কিছু অডিশন দিলাম, একটু স্মার্ট ছিলাম তো হয়ে গেল আর কি কাজটা, সিরিয়াল করা শুরু করে দিলাম। বিশাল ব্যাপার, জীবনে একটা অনেক কিছু পেয়ে গেছি আর কি। এই টাইমটাকে তুমি সিরিয়াসলি নেওয়া শুরু করেছিলে? না না, তখনও অত নয় আর কি, যাচ্ছি আসছি, নতুন নতুন জামা কাপড়, যা টাকা পাই তার ওই টাকা দিয়ে বেশিরভাগই জামা কাপড় কিনে নিই। হ্যাঁ, একটা সারাক্ষণ একটা আমাকে কিছু একটা হতে হবে, আমাকে একটা আর যখন সিরিয়াল করতে গেলাম সেখানে সব ঝাঁ চকচকে সব কিছুর, যেখানে তারা মানে তাদের আমি তো ব্যাকগ্রাউন্ডটা দেখলাম না, যে তারা কত বছর ধরে ঘষতে ঘষতে ওই জায়গাটায় পৌঁছেছে। আমি গিয়ে দেখলাম বাবা এরকম এখানে সব লোকজন আছেন, যারা যারা ছিলেন ওই সময় আর কি। মানে আমি যে সিরিয়ালটায় ঢুকেছিলাম তখন আর কি, তখন তো বাংলা সিনেমাটা, তখন কিন্তু বাংলা সিনেমা অত কেউ মানুষ দেখেন না, তখন কিন্তু সিরিয়ালটাই মানুষজন বেশি দেখেন আর কি। তো সেই সময় সিরিয়ালের যারা ছিলেন আর কি, মানে কে না ছিলেন ওখানে, মানে শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে অপরাজিতা ঘোষ, মনামী ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ, মানে সব মানে আর কি মুখ আর কি এক জায়গাতে আর কি, মানে এখন অনেক নাম মনেও পড়ছে না আর কি। তো সেই রকম ঋষিদা ওই সিরিয়ালের হিরো ছিলেন। তো সেই সময় আমি তখন ওদেরকে দেখে আনলাম, ওদের জার্নিটা তো আমি দেখলাম না, দেখার মতো আমার বয়সও হয়নি। আমি বই নিয়ে যেতাম, পড়তাম, একটুখানি পড়াশোনা করতাম, তার মাঝে মাঝে সবাইকে দেখতাম সাজগোজ করছে, তো আমি সেটাতেই সেই পথে চলে গেলাম। তারপরে আমার আবার এইচএস ছিল আর কি, তারপরে আমি আবার পড়াশোনায় মন দিলাম, ফার্স্ট ইয়ার হলো, পড়াশোনায় মন দিলাম, তার সাথে সাথে ছবি তোলা, এই পোর্টফোলিও, এই শব্দগুলো নতুন নতুন শুনছি, ছবি তুলছি, কত সেজে গুজে নিজেকে কত গ্ল্যামারাসভাবে কত সুন্দর করে প্রেজেন্ট করা যায়, সেইটার চেষ্টাটা অনেক বেশি ছিল সেই সময়। তারপরে আমার একটি সিরিয়ালে জি বলে তখন জি এর একটা সিরিয়ালে আমি প্রথম লিড চরিত্রে কাস্ট হই। তো সেইখানে তার আগে সাহিত্যের সেরা সময় একটা হয়েছে, একটা তোমার এই সিরিয়ালটা যেটা বললাম একদিন প্রতিদিন বলে, এই সিরিয়ালটা খুব জনপ্রিয় সিরিয়াল ছিল। আমি অনেকটা শেষের দিকে জাস্ট কিছু এপিসোডের জন্য ঢুকেছিলাম, এটা চরিত্রটা খুব ভালো ছিল, কিন্তু আমি একদম আর কি কিছুই পারতাম না করতে আর কি। হ্যাঁ, শুধু সারাক্ষণ সেজে গুজেই ঘুরে বেড়াতাম, এরকম একটা ব্যাপার ছিল। তো একদম মন দিয়ে শেখার মতো কোনো ইচ্ছে ছিল না যে শিখবো কিছু একটা। তো তারপরে একটা সিরিয়াল রাজপথ বলে,
সেই সিরিয়ালে আমি লিড কাস্টের চরিত্রে মানে সুযোগ পাই আর কি। সেই সময় থেকে আমি আস্তে আস্তে চরিত্রটাও খুব একটা মেয়ে যে হাঁটাচলা করতে পারে না, হুইল চেয়ারে হাঁটাচলা করে, চরিত্রের নাম ছিল রাধিকা আমার মনে আছে। তার সিরিয়ালে যা যা হয়, এই প্রথম বর মারা গেল, আবার দ্বিতীয় বিয়ে হলো, এই সমস্ত চলছে। কিন্তু আমি আস্তে আস্তে বাদ বাকি ওখানে ভাস্করদা, মৌমিতাদি মানে মৌমিতা গুপ্ত বা মানে শিলাদিত্য পত্রনবী, সেরকম সব সিনিয়র অ্যাক্টররা ছিল, আমাদের একটাই মেকআপ রুমে বসা হতো। তো আমি সব তখন আস্তে আস্তে আমি দেখছি যে এই মানুষগুলো ইয়ার্কি মারছে, ঠাট্টা করছে, আবার যখন কাজে যাচ্ছে তার আগে কাজটার সময় তারা কিভাবে একটা সিন কতটা বিশ্বাসযোগ্যভাবে তারা ফুটিয়ে তুলছে। তো কান্নার সময় তারা রিয়েল কাঁদছে, মনে যেন সত্যি কাঁদছে, আমি এটা পারছি না কেন? এই প্রশ্নটা আমাকে প্রথম মনে হলো যে আমি কেন পারছি না, আমি কেন পারছি না। তার আগে তো আমাকে খেদিয়ে দিয়েছে ওই ছোটো যখন ছিলাম আর কি, খারিজ থেকে। তারপরে আমি আর কোনো থিয়েটার গ্রুপের কোনো মুখোমুখি হয়নি। আমি তো নাম করব, আমি তো বিশাল বড় স্টার হব, এরকম জীবনে একটা আমার ইচ্ছে। তো এরকম যখন হলো আমি বুঝতে পারছি আমি পারছি না করতে। সেখানে এই প্রশ্নটা থেকে ওখানে আমার অনিন্দ পুলকদা, আমরা সবাই এতগুলো অনিন্দ তো আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই বিভিন্ন অনিন্দকে নাম দেওয়া হয়েছে, তো অনিন্দ পুলকদা আর সাথে আড্ডা মারতে মারতে তখন অনিন্দদা আমাকে প্রথম চেতনার কথা বলে যে এরকম নাটকের গ্রুপ চেতনা, তুই চল আমার সাথে, তোর ভালো লাগবে, ওখানে তোর প্র্যাকটিস হবে বলে আমাকে অনেক কিছু বোঝায়। তার আগে অনিন্দদার দীর্ঘদিনের থিয়েটার করার অভিজ্ঞতা, আর তখন আস্তে আস্তে আমার ইন্টারেস্ট তৈরি হচ্ছে আর কি। ওই প্রথম আমি মুগ্ধ হয়ে শুনছি যাই বলছে, আচ্ছা এরকম এখানে শো করতে গেছিলাম, এই শো হয়, এই চরিত্রটা এইভাবে, শেকবের কথা বলছে, স্তানিস্লাভস্কি বলছে, আমি সব বলছি আর আমি শুনছি আর কি। প্রথম আর কি তখন আমাকে নিজেকে আর কি ব্লোটিং পেপারের মতো হয় না, যে আমি যা শুনছি সব অ্যাবজর্ভ করছি। এই প্রথম আমার একটা শেখার ইচ্ছে তৈরি হলো। চেতনাতে গেলাম, অরুণ মুখোপাধ্যায়ের সাথে আলাপ হলো, দলের সবার সাথে আলাপ হলো, কাজ করা শুরু করলাম। প্রথমেই তো বড় কোনো চরিত্র নয়, প্রথমে হচ্ছে ব্যাকআপ ডান্সার, তার সাথে এক স্বপ্নময় চক্রবর্তী, তখন একটা প্রোডাকশন চলছিল স্বপ্নময় চক্রবর্তীর লেখা মানুষ কিংবা কোলবালিশ, তো সেইখানে তোমার প্রথম ব্যাকআপ ডান্সারের একটা ভূমিকা ছিল, সেখানে আমাকে একটা দেওয়া হলো কাজ, আর তার সাথে তোমার সেটের কিছু জিনিসপত্রের কাজ আমি করব। তো আমি সিরিয়াল করছি ওই সময়, সিরিয়াল করতে করতে তার সাথে রিহার্সাল, তার সাথে এইটাতে আমার প্রথম একটা আমার মনে হলো যে একটা কিছু হচ্ছে, যেন ভালো লাগা শুরু হলো আর কি, যে ভালো লাগছে আমার। তো তারপরে ওটাই তুমি যদি বলো, যে বললে না যে আগে তুমি পরপর জিজ্ঞাসা করছিলে, তো আগে আমার সিরিয়াল করা, তারপরে আমি যদি সিরিয়াসলি বা থিয়েটার করা শুরু করেছি, বোঝা শুরু করেছি, সেটা সেই সময় থেকে খানিকটা, আর সেটা এখনো পর্যন্ত চলছে। তো তুমি কখনো অ্যাক্টিংয়ের ট্রেনিং নাওনি ইনিশিয়াল ডেজে? তোমার ইনিশিয়াল ডেজ এই যে এই ফেজটায় অ্যাক্টিংয়ের ট্রেনিং ছিল না বলে, যেহেতু একদম নতুন ছিলে, সব কিছু অন স্পট তুমি শিখতে এগিয়েছো, তো কি ডিফিকাল্টিস তুমি ফেস করেছিলে ইনিশিয়াল ডেজে? দেখো সব কিছুই শেখা তো ভালো, শেখা ভালো মানে শিখতেই হবে, না শেখার তো কোনো উপায় নেই। হ্যাঁ মানে তখন যেভাবে কাজ হতো, তখন না অনেক সেটে অনেক সময় থাকতো যে কাজ শেখানোর জন্য, এবং যে সমস্ত মানুষজনেরা থাকতেন, ডিরেক্টর বলো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলো, যারা থাকতেন, তারা নিজেরাও কাজটা জানতেন। প্রথম কথা, তারা নিজেরাও মানে এরকম বহু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে আমার আলাপ হয়েছে, যারা আর কি থিয়েটার করেছেন, তারা নিজেরা অভিনয় শিখে পরবর্তীকালে হয়তো তারা তাদের কাজটা পাল্টে ফেলেছেন, কিন্তু এই প্রফেশনের সাথেই তারা যুক্ত থেকেছেন। তো সেই সব মানুষেরা কাজ শেখাতে পারতেন আর কি, এসে এমন কিছু বলতেন। এখন আর সেই সময়টা বোধহয় কারোর কাছে, এখন তো সবাই এত জোরে ছুটছে, কেউ তুমি কাজ শিখে এসো, না হলে পরে আর ওটাতেই তুমি যেটা করছো সেটাতেই ইয়েস করে দেওয়া। মানে আমি রবি স্যারের কাছে যখন কাজ শিখেছি, সকাল থেকে ফার্স্ট সিনে ঢুকেছি, সকাল ধরো 10টায় রেডি হয়ে, বিকেল 3টে পর্যন্ত লাঞ্চ ব্রেক দেননি, একটাই সিন উনি আমাদেরকে দিয়ে করিয়ে যাচ্ছেন, যতক্ষণ না পারফেক্ট হবে উনি আমাদের ছাড়বেন না। মানে আমাদের পুরো টিমটাকেই, আমরা 4-5 জন অভিনেতা অভিনেত্রী সবাই গেছি, আমাদেরই একটা সিন, সেখানে সিনিয়র কোনো অ্যাক্ট্রেস নেই, আমরাই করবো, আমাদের রবি স্যার ছাড়েননি। প্রোডাকশান থেকে রবি স্যারকে বলছে মানে তাড়াতাড়ি ছাড়তে হবে, চ্যানেলের একটা ব্যাপার আছে, কিন্তু রবি স্যার ছাড়েননি আমাদের। তো শেখানোর মতো লোক ছিল, তারা আমাদেরকে সেইভাবে শেখাতেন। বাইরেও 4টে সিনেমা দেখার কথা বলতেন, শুধুমাত্র এই আড্ডা ফাজলামো, আর সব থেকে বড় কথা সোশ্যাল মিডিয়া ছিল না, থাকলেও এত রমরমা ছিল না। হ্যাঁ ছিল, 2-1 জনের অ্যাকাউন্ট ছিল, তারাও নিজেরা কেউ কথা বলতো না। ইনস্টাগ্রাম তো বোধহয় ছিলই না তখন, ইনস্টাগ্রাম তো ছিল না, ফেসবুকেই কম লোকের অ্যাকাউন্ট ছিল, আর কেউ এইসব নিয়ে কথা বলতো না। মানে তোমার সাথে আমার দেখা হওয়া মাত্রই একটা সেলফি আমাকে তুলে দিয়ে দিতে হবে, কিংবা এই সমস্ত, বা যে ধরো 4টে
যে নেগেটিভ কমেন্টস আসে সেই সব দেখলেই আমাকে কি কমেন্ট করলো, মানে এইগুলো নিয়ে যে আমাদের একটা দীর্ঘ সময় চলে যায়। যখনই আমরা এখন কোথাও গল্প করতে বসি বা আড্ডা মারতে বসি যে কোনো মানুষের মধ্যে, মানে আমি মানে এটা যে কোনো মানুষের মধ্যে যারাই কথা বলতে বসেন তাদের একটা সিংহভাগ আলোচনা থাকে সোশ্যাল মিডিয়া নিয়ে। কার ছবিতে প্রথমত কটা লাইক পড়লো, বা 4টে রিউমার্স নিয়ে তারা আলোচনা করছেন। মানে সেখানে মানে আমারই আশেপাশে বন্ধুবান্ধবরা সেটা নিয়ে করছেন, মানে সে মানে তারা যখন কেউ ভালো কাজ করেছে আমরা সেটা নিয়ে আলোচনা করিনি, যেই তাদের একটা কোনো কিছু জীবনে অঘটন ঘটছে তার দেখেছিস, তার আগে কিন্তু কোনোদিন আমার এই বন্ধুর মুখে তার কথা আমি শুনিনি। যেই একটা ফেসবুকে আমি দেখলাম তাকে নিয়ে একটা রিউমার স্প্রেড হয়েছে, তখন সে এসে আমাকে তার কথা বলছে। এবার এটা নিয়ে 0.5 ঘন্টা 40 মিনিট চলে গেল। তার মানে জীবনে কোনো কিছু শিখবো, কোনো কিছু দেখলাম, একটা সিনেমা দেখলাম, একটা চারপাশে সোসাইটি নিয়ে একটা কথা বলা, কি হচ্ছে যা হচ্ছে আমাদের চারপাশে তাই নিয়ে তো কোনো কথা বলার কোনো সুযোগই নেই, কারণ সবাই তো ব্যস্ত হচ্ছি আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে। তো সেটা তো ওই সময় ছিল না। তো ফলে আমরা আমাদের অনেক কথা বলতে পারতাম, নিজেদের মধ্যে অনেক ইন্টারাকশন হতো, সে যে কোনো ইন্টারাকশন, সে ভুলভালও হতে পারে, কেউ কারোর হয়তো প্রেম ভেঙে গেছে তাই নিয়ে গল্প করছে, কারোর নতুন প্রেম হয়েছে সেই নিয়ে গল্প করছে, কিন্তু গল্প করছে চোখের দিকে তাকিয়ে, হাতটা ছুঁয়ে টাচ করে গল্প করছে, ঠিক আছে। কেউ হয়তো এসে কোনোদিন কান্নাকাটি করলো, মানে আমি বলছি শুটিংয়েই হতো, সেটা মেকআপ রুমেই হচ্ছে বিভিন্ন রকম, কিন্তু একটা ইন্টারাকশন, মানুষ হিউম্যান ইন্টারাকশন, মানুষের সাথে মানুষের টাচ, সেই টাচটা ছিল খুব জরুরি। এখন তো সারাক্ষণ ফোনে, তো ফলে শেখারও কোনো, ফলে কেউ যদি আমি বললাম যে এই শোন আমি শো করছি, আমার শো আছে, আমার প্রথম শো, আমার বন্ধুরা দেখতে চলে গেল সবাই, তাদের সময়টা তারা দিল আমাকে, হ্যাঁ, যা খুশি বন্ধু কাজ করছে। এখন তো সেইটা নেই, এখন তো বাড়িতে বসে রিল দেখাতে এখন অনেক বেশি মানুষ রিল্যাক্স ফিল করেন, যে আমি পরপর রিল দেখবো, কোথায় সিনেমা দেখবো, কোথায় থিয়েটার দেখবো, দেখার সময় নেই। তো এইটা সেই সময়ের, এবার তুমি বলছো যে ডিফিকাল্টিস, মানে ছিল, ডিফিকাল্ট শব্দটা খুব একটা আপেক্ষিক শব্দ, তুমি ডিফিকাল্ট ভাবলেই ডিফিকাল্ট, না ভাবলেই নয়। তো সেই সময় বকা খেয়েছি, এই খেয়েছি, কিন্তু সেগুলোও তো খুব দরকার। যতক্ষণ না তোমার বকা খাবে, তুমি অপমানিত না হবে, তুমি 4টে তোমার মন খারাপ হবে যে আমাকে এইভাবে বলে দিল, আমি এইভাবে করলাম, কিন্তু তারপর দুঃখ পাবে, কাঁদবে, তবেই তো তুমি শিখবে। না হলে তোমাকে সারাক্ষণ সবাই মিলে বাহবা দিচ্ছে, কি আপনি দারুণ কাজ করলেন, হাততালি দিচ্ছে সবাই, রোহিত তুমি কি ভালো অ্যাঙ্কারিংটা করলে, কি অপূর্ব, দারুণ, প্রাউড অফ ইউ, সারাক্ষণ যদি এইগুলো বলে, সেগুলো তো আসলে তোমাকে তোমার মানে আমার ফলস, মানে ফলস হয়তো নয়, কিন্তু ভালো চাই বলে তো আমার মনে হয় না যে তোমাকে 4টে তোমার খারাপ দিক দেখাবে। আমার কাছে তো তাই, তোমাকে এসে 4টে শুধু ভালো 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 বলে গেলাম, অথচ তোমার জীবনে তার জন্য কোনো উন্নতি হলো না, বা তোমার জীবনে তুমি তো একটা ছোটো ছেলে, তোমার তো 4টে তোমার কাছে শেখা উচিত। এখন কি করবে তুমি, 4টে বকা খাবে তবেই তো তুমি উঠবে, পড়বে, তোমার পায়ে হাঁটুতে ব্যথা লাগবে, হোঁচট খাবে, তবে তো তুমি শিখবে। তো সেই সব দেখানোর মতো মানুষও ছিল। আবার যে শুধু ক্রিটিসাইজ করতো এমনটাও নয়, কোনো একটা আপদে বিপদে কোনো একটা কিছু হলে একেবারে বুকে জড়িয়েও নিত, এরকম মানুষজনও সব ছিল। সেটা আমি মানে আমার এই যে আমি মৌমিতাদি, এই ভাস্করদা, এদের কথাই আমি বললাম, কি ভালো মানুষ সব, অপূর্ব মানুষ। যেমন বকাও দিত, কাজ না পারলে পরে স্ক্রিপ্ট মুখস্থ করে না আসলে আবার সেরমভাবে জড়িয়েও ধরতো। ক্রিটিসাইজ করতো তোমার ভালোর জন্য, তোমায় নিচু করার জন্য নয়, যেটা তখন তোমায় যে তোমার ভুলটা ধরিয়ে দিত। আমি সেটা নিতেও পারতাম, আমিও সে মানুষটা ছিলাম যেটা আমি নিতে পারতাম। বিদীপ্তা দি আমাদের সাথে বন্ধুর মতো মিশেছে, হ্যাঁ, মানে প্রায় আর কি তুই বলি না বিদীপ্তা দিকে, প্রায় তুই বলেই ফেলি আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু সেরকম আবার বিদীপ্তাদির দেখেছি কি অসাধারণ গুণ, যেরকম গান সেরকম ভালো অভিনয় করেন, কি একটা চরিত্রকে কি অবলীলায় সেই চরিত্রটাকে নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন। তো এইসব মানুষের থেকে পাশে থেকেছে, এইসব মানুষের পাশে থাকাও অনেক ভালো আর কি ব্যাপার, যে ভাগ্যিস তখন ফোন ছিল না, এইসব মানুষের সাথে গল্প করেছি, আড্ডা মেরেছি। শঙ্কর চক্রবর্তী, হ্যাঁ, একটা মানুষ যেখান থেকে উঠে এসেছেন, শঙ্করদাও তো খড়দারি লোক, সেখানে কত স্ট্রাগল, তার থিয়েটার করেছেন উৎপল বাবুর সাথে, তার গল্প সেসব শুনেছি, বকাও খেয়েছি, কাজও করেছি একসাথে, আবার একসাথে আড্ডাও মেরেছি, সবই হয়েছে। এই যেহেতু একটু আগে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলে, তো আমার একটা জিনিস খুব জানার ইচ্ছে হয় যে তোমাদের তো প্রায় এখন সোশ্যাল মিডিয়ার জন্যে তুমি আজকে সারাদিনে যেটা করলে, যেই মুহূর্তে তুমি বাড়ির বাইরে বেরোলে, কোনো না কোনো ফোন বা ক্যামেরা তোমার দিকে পয়েন্টেড থাকছেই, এবং সেইখান থেকে কি ভিডিও করে নিল উইদাউট পারমিশন স্পেশালি করে, সেটা কেউ আপলোড করে দিল, করে ওখান থেকে নেগেটিভিটি বা মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া যেটাকে আমরা বলি, তো সেখান থেকে অ্যারাইজ করে ট্রোলিং। তো তুমি এই ট্রোলিং বা এই নেগেটিভিটিটাকে নিয়ে তুমি পার্সোনালি কীরমভাবে ডিল করো? আমাদের এখানে মানে আমি যদি জানাই এখন কাউকে যে হ্যাঁ আমি অমুক জায়গায় গেলাম,
হ্যাঁ, এখন যদি আমি এখানে জানাতাম যে আমি একটা অমুক জায়গায় যে ইন্টারভিউ দিতে আসছি, তাহলে তোমার বাড়ির নিচেও এখন 5 জন সাংবাদিক এসে, তাহলে আমাকে তো জানাতে হবে, কার এখন অত সময়, তো আমি জানাচ্ছি না, ফলে আমি এখন এসে এই তো আমি গাড়ি থেকে এলাম, চুপচাপ তোমার সাথে বসে কথা বলছি, তো দরকার নেই, এখন এরপরেও আমার আরও 3টে কাজ আছে, তোমার এই কাজটা শেষ করে আমি আরও 3টে জায়গায় যাব, তো আমি তো সেখানে জানাবো না। তো ফলে কোনো মানে কেউ আলাদা করে আর এখন মানুষের চোখও বড় মোবাইল আর কি, সেও মানে এবার দেখো সেইটা তো বরাবরই ছিল, যদি আমি আলাদা করে ভাবি, ধরো আমি যখন বড় হয়েছি খড়দাতে যে পাড়াতে, সেই পাড়াতেও এরকম বহু লোকজন ছিল যারা আর কি সোশ্যাল মিডিয়ার কাজটাই তখন করতেন আর কি, সারাক্ষণ ধরে জটলা পাকিয়ে কার বাড়িতে কী হচ্ছে সেই কেচ্ছা কেলেঙ্কারি তুলে ধরা, সেইগুলো নিয়ে আলোচনা করা, অ্যাজ ইভ আমরা খুব ভালো, মানে এটার মূল অনেক ধরনেরই তোমার পয়েন্ট অফ ভিউ থাকতে পারে যারা এগুলো করেন, কিন্তু মূল ব্যাপারটা কি, আমি ভালো তুমি খারাপ, ঠিক আছে, আর আমার ভালো আমি কতটা ভালো সেটা সারাক্ষণ ধরে সবাই তুলে ধরছেন, আমার মধ্যে কোনো খারাপ কিছু নেই, এবং খারাপটা থাকলেও সেটা আমি নিজেও অ্যাকসেপ্ট করব না, আর সে খারাপটা খুব অপরাধ, এই মুহূর্তে তুমি যেখানে বসবাস করছো সেখানে অনেক কিছুই যেন অপরাধ, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো নয়, মানুষের মধ্যে ভালো খারাপ থাকেই, তোমার 4টে ভালো দিক আছে, 4টে খারাপ দিক আছে, সেটা তো এবার এইগুলো নিয়ে এত কথা, মানে আমরা সবাই মানে, তাই জন্য আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার যে একদম ভালো দিক নেই সেরকম তো ব্যাপারটা নয়, সেটা ওই যে তুমি বলে মিস ইউজ, সেটা তো আমরা সব জিনিস সোশ্যাল মিডিয়া কেন, আমরা জীবনে বেশিরভাগ জিনিসকেই মিস ইউজ করেছি, আমরা ইউজ কতটা করতে পেরেছি তা আমরা জানি না, আমরা প্রত্যেকেই যা যা কথা বলি, আমরা তো সংবিধান মেনে, ভারতবর্ষ আমরা যে দেশে বাস করি, একটা এত বড় বৃহৎ একটা দেশ, সেখানে আমাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা কথা বলি, কিন্তু সেই অধিকার মেনে, সেই সংবিধান মেনে আমরা কজন কথা বলি, কারোর রূপ, কারোর বর্ণ, কারোর ধর্ম, এগুলো নিয়ে তো আমাদের কথা বলা, মানে আমরা যে দেশে বাস করি সেখানে তো একটা বৃহৎ সংবিধান আমাদের দেশের, সব থেকে বড় সংবিধান আমাদের দেশের, সেখানে সংবিধান অনুযায়ী তো আমাদের অনেক কিছুই কথা বলা বারণ, আমরা এইভাবে কথা বলতে পারি না, সেখানে তোমার গায়ের রং কী, তোমাকে দেখতে কেমন, এই ধরনের আমি কুৎসিত মন্তব্য করতে পারি না, মানে আমার মাথাতে এলেও আমি পারি না, আমরা যখন সোশ্যালি বেরো, আমাদের তো অনেকে, আমাদের তো পোশাক পরে আমাদের বেরোতে হয়, আমরা তো উলঙ্গ হয়ে বেরোতে পারি না, আমরা তো খুব খিদে পেলেও আমার হয়তো পকেটে টাকা নেই, কিন্তু তুমি খাচ্ছ, আমি তো তোমার খাবারটা এইভাবে কেড়ে নিতে পারি না, কারণ আমাদের সোশ্যাল অনেক কিছু, আমাদের নর্মস দিয়ে বাধা রয়েছে, অনেক কিছু আমাদের সংবিধানে বলা আছে, আমরা সোশ্যাল মিডিয়াকেও যেভাবে ইউজ করি, আমরা কেউ সোশ্যাল মিডিয়াকে ঠিক করে তো ইউজ করি না, আমাদের যা কথা বলা যেভাবে, মানে ধরো আমার তোমাকে নিয়ে খুব, আমি এই ইন্টারভিউটা দেখলাম, দেখে আমার খুব বিরক্ত লাগলো, আমি বললাম যে ইন্টারভিউটা ভালো হয়নি, ইন্টারভিউতে আপনারা যে কথা বলেছেন আমি তার সাথে সহমত নই, কিংবা আমার একদম পছন্দ হয়নি আপনারা যেভাবে, এটা আমি বলতেই পারি, আমার মতামত আমি প্রকাশ করতে পারি, কিন্তু তার বদলে আমি তোমাকে নোংরা কথা বললাম, নোংরা মানে সেটা হয়তো আমার ব্যক্তিগত, তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা তুললাম, হ্যাঁ, গায়ের রং তুলে কথা বললাম, আমাকে দেখতে কেমন, তোমাকে দেখতে কেমন, কি যা যা বিষয় নিয়ে, এগুলো তো বলা যায় না, তোমার বিষয়ে আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করার আমাদের অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা মানে এই নয় যে আমি তা কুৎসিত গালিগালাজ করে, কুৎসিত মন্তব্য করে, গায়ের রং নিয়ে, ধর্ম নিয়ে আমি তাকে কথা বলতে পারি, এইটা আমাদের সংবিধান আমাদের সেই অধিকার দেয় না, কিন্তু আমরা সেটা করি। আমাদের দেশে যে দেশদ্রোহী আমরা বলি কাউকে, আমাদের দেশে দেশদ্রোহী তাকেই বলা হয় যে ধর্ম স্বীকার মানে না, কিন্তু সংবিধান মানে না এমন মানুষকে আমরা দেশদ্রোহী বলি না, যারা ধর্মের ঠিকমতো পালন করেন না তাদের মত অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী, তা আমরা যেভাবে ধর্ম, তারা যদি ভাবেন যে এইভাবে ধর্মের এইভাবে পুজো করতে হবে, আমি কিভাবে পুজো করছি তাদের কাছে সেটা মতামত নয়, বা তারা যেভাবে বেঁধে দিয়েছেন সেটা যদি না করে তাহলে তুমি দেশদ্রোহী, তাহলে তুমি তোমার ধর্মের ঠিকমতো পালন করো না, কিন্তু সংবিধান না মানলে কিন্তু তোমাকে কেউ দেশদ্রোহী আমাদের দেশে বলেন না, তো সেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশে অনেক কিছুই হয় না, মানে আমাদের দেশকে এখন সারা পৃথিবীতেই আশেপাশে যেসব দেশে 2-1 বন্ধুবান্ধব থাকে দেখি এখন শুনি সব দেশেই এরকম অবস্থা আর কি, কিন্তু সেই অবস্থানটা আর কি কতটা আমি জানি না, মানে ইন্টারভিউতেও এই কথাগুলো আমার বলা ঠিক হলো কি না আজকে এসে, কিন্তু ওই আর কি কেউ ভাবে না, মানে সাদাকে সাদা আর কালোকে কালো বলতেই অভ্যস্ত, মানে তুমি বলে দিলে যে সোহিনীদি এটা সাদা, ও হ্যাঁ তাই তো এটা সাদা, ব্যাস, কিন্তু আচ্ছা সাদা, আচ্ছা এটা কি একটু হালকা হলুদও হতে পারে, হ্যাঁ আচ্ছা একটু ভালো করে দেখি তো, আলোতে নিয়ে গিয়ে একটু সূর্যের আলোতে নিয়ে গিয়ে দেখি তো, একটু ভালো করে দেখি তো এটা কি পুরোপুরি সাদা, সেইটা আমরা কেউই করি না, আমরা সবাইকে যেটা যে বলে দিচ্ছে সেইটা শুনে সাথে সাথে রিয়াকশন দিতে ব্যস্ত থাকি, তারপরেও আচ্ছা এটা বলা যায় কি না, এটা করা যায় কি না, আমরা কেউ এগুলো নিয়ে ভাবি না। তো
তো এবার যদি তোমার অ্যাক্টিংয়ে যদি আমি ফেরত আসি, তোমার 2013-তে তোমার ফার্স্ট মুভি রিলিজ হয়, হ্যাঁ, আমি রূপকথা নয়। 2012-তে শুটিং করি রূপকথা নয় এবং ফড়িং, দুটো ছবি ফড়িং, দিই। হ্যাঁ। আর দুটোই এক সপ্তাহের ব্যবধানে দুটো ছবি রিলিজ হয়। ফড়িংটা কি তোমার কাছে তোমার পার্সোনালি ব্রেক থ্রু মুভি হিসেবে ছিল, যেখানে লোকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল? বা তোমার কাছে তোমার ব্রেক থ্রু মুভি কোনটা, যেখানে তুমি মনে হলো যে যে না মানে আই এম হিয়ার টু স্টে, মানে আমি করতে পারবো এখানে? না, আমি ছবি করেছি বলেই আমার মনে হয়নি যে আমি এখানে থাকতে পারবো, করতে পারবো, এরকম কিছু মনে হয়নি। মানে আমার নিজের গল্পে আমার কোনো আলাদা করে কোনো, কি বলবো, কোনো আমরা যে কমার্শিয়াল মুভির মতো যেরকম হিরো দেখানোর মতো আমার গল্পে সেরকম কিছু নেই। আমার গল্প খুব রিলেটেবল, নর্মাল লাইফ। হ্যাঁ, আমি অন্তত আমার নিজের জীবনকে আমি সেইভাবে দেখতে ভালোবাসি। আমার গল্পে আলাদা করে কোনো ক্লোজ নেই। আমার গল্পে সবটাই খুব ওয়াইড ক্যামেরাতে বসানো। আলাদা করে ক্লোজ দিয়ে আমার হিরোইজম দেখানোর মতো আমার কোনো গল্প নয়। ঠিক আছে, কারণ আমার চারপাশে এত গল্প আমি দেখেছি যে এত তাদের জীবনের ওঠাপড়া টানাপোড়েনের গল্প আমি শুনেছি। তো আমার নিজের জীবনকে ওরকমভাবে দেখতে আমি পছন্দ করি না। আমি যখন আস্তে আস্তে যখন আমি ঢুকলাম এটার মধ্যে, যখন আমার মন আমার শরীর নিয়ে আমি ঝাঁপালাম এই কাজটার মধ্যে, তখন থেকে আমার কাজের প্রতি আমি অনেস্ট থেকেছি। আমি সারাক্ষণ শিখেছি, আমি সারাক্ষণ দেখেছি, আমি কোনো ফাঁকি দিইনি। আমি যা যা করে মানে আমার স্ক্রিপ্টের প্রতি আমি অনেস্ট থেকেছি, আমার ডিরেক্টরের প্রতি, আমার ক্যামেরার প্রতি, আমার এই ফ্রেমটার প্রতি আমি অনেস্ট থেকেছি। তো সেই জন্য আলাদা করে যখন সিনেমা করতে গেলাম এমন কিছু আমার আলাদা করে মনে হয়নি যে এবার আমি থেকে গেলাম, এবার আমি হয়ে গেলাম। কবিদা আমাকে বলেছিলেন, কবিদা মানে ফড়িংয়ের যে ডিরেক্টর, আমরা সবাই কবিদা বলি, ইন্দ্রনীল রয় চৌধুরী, ইন্দ্রনীলদা আমাকে বলেছিলেন যে এই ছবিটা করে তোমার অনেক নাম হবে, এটা উনি আমাকে বলেছিলেন প্রমোশন করার সময়। তো আমি হেসেছিলাম, আচ্ছা ঠিক আছে বলছেন। কিন্তু সত্যি আমার নাম হয়েছিল, সেটা হয়তো খানিকটা অতনুদা এবং ইন্দ্রনীলদার মতন দুজন ডিরেক্টরের প্রথম ছবি করেছি বলেই হয়তো সেই নামটা আমার হয়েছিল। সেখানে আমার যে আলাদা করে খুব কৃতিত্ব ছিল তা নয়, আমি আমার কাজটার প্রতি অনেস্ট ছিলাম। কিন্তু অনেকটা তিনি আমাদের মানে কি বলবো, আমরা বলি না অথর ব্যাক ক্যারেক্টার, আমার ওরকমভাবে লিখেছিলেন, ওরকমভাবে আমাকে পোর্ট্রে করেছিলেন। তো তাই জন্য যেখানে যারা ক্রিটিসাইজ করেন এ নিয়ে, সিনেমা নিয়ে ক্রিটিসিজম যারা করেন, তারা সেই সমস্ত মানুষজন আমার ভালো কথা লিখেছিলেন। পরবর্তীকালে সেই কাজের সুবাদে আমাকে আরও 4 জন ডিরেক্টর ডেকেছেন, 2টো প্রোডাকশন হাউস ডেকেছেন। তো সেই জন্য আমার কাজটা আরও এগিয়েছে। কিন্তু এইটা করে যে আমার নিজের মনে হয়েছে যে আমি জানতাম আমি ভালো কাজ করেছি, করেছি, এবার মানুষজনের কতটা ভালো লাগবে। কেননা আমি খুব মন দিয়ে ডাবিং করেছি। ফড়িংয়ের ডিরেক্টর, এই ডাবিং আমি অনেক দিন ধরে করেছি, 3-4 দিন ধরে নয়, বাড়ির কাছেও ছিল। ঠিক আছে, প্রত্যেক দিন গিয়ে আমি কিছু না কিছু ঠিক করা, ডাবিং করা, এই সমস্ত করেছি আর কি। মানে তো সেই জন্য সেটার ফলাফলই আমি পেয়েছি। আমি নিজে আলাদা মানে কাজটা ভালো করে করেছি, তার জন্য সবাই আমাকে পছন্দ করেছেন। এখনও যেখানে যাই আমাকে, আর রূপকথা নয় যে চরিত্রটা আমার নিজের খুব পছন্দের চরিত্র ছিল, খুব ভালো লেগেছিল সেই চরিত্রটা প্লে করতে আর কি। রওনা বেশি রিলেটেবল ছিল বলে? রিলেটেবল নয়, মানে অনেকটা তোমার সমাপ্তির মৃন্ময়ীর যে চরিত্র অপর্ণা সেনের, ঠিক ওরকমই একটা আধুনিক ভার্সনের একটা চরিত্র লিখেছিলেন অতনুদা। তো খুবই মজা লেগেছিল করতে। তুমি এখন ধরো তোমার কাছে কোনো একটা স্ক্রিপ্ট এলো, বা তুমি অ্যাগ্রি করলে এই মুভিটা করবে, তোমার কোনো প্রসেস আছে, বা তোমার থিঙ্কিং প্রসেসটা কীরকম একটা ক্যারেক্টারে ঢোকার সময়? দেখো, প্রসেস তো বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। সে প্রসেসটা যে আমি তোমাকে খুব শব্দ দিয়ে গুছিয়ে বলতে পারবো এমনটা নয়। ঠিক আছে, তো কারণ প্রসেসটা আমাকে যখনই কোনো ডিরেক্টর আমাকে একটা কোনো কাজের জন্য অ্যাপ্রোচ করেন, সেটা আমি করি বা না করি, আমার যদি চরিত্রটা শুনেই পছন্দ হয়ে যায়, আমি একটা চরিত্রের মধ্যে সাথে সাথে আমার একটা নিজেকে ফিট করে দেওয়ার একটা প্রবণতা আছে। সেটা শোনা মাত্রই, মানে কেউ যদি ফোনেও আমাকে বলেন যে এই শোন না তোর জন্য একটা ক্যারেক্টার লিখেছি, পুলিশ অফিসারের ক্যারেক্টার, হ্যাঁ দারুণ আর কি, কিন্তু ঘুষখোর। ঠিক আছে, এবার আমার চারপাশে ঘুষখোর দেখা আমার কেন, আমাদের সবারই দেখার অভ্যেস আছে ঘুষখোর পুলিশ অফিসার দেখার, ঠিক আছে, বা কোনো কোরাপ্ট লোক দেখার। তো আমি সাথে সাথে ওটাতে নিজেকে ফিট করিয়ে দিতে পারি। ওটা শোনা মাত্রই, সেদিন সন্ধেবেলায় ধরো আমি গল্প করছি, টিভি দেখছি, সিনেমা দেখছি, ফোনে কথা বলছি, খাচ্ছি, কিন্তু আমি ভিতরে 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 ওটা আমার চলতে থাকে। তো মেবি এটাই আমার প্রসেস, আমি জানি না। প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ একটা নেগেটিভ সাইড আছে। এটা পার্সোনালি আমি তোমায় জিজ্ঞেস করছি, তোমার অ্যাকর্ডিং টু ইউ একজন অ্যাক্টর হওয়ার ভালো দিক কি আর খারাপ দিক কি? অ্যাক্টর হওয়ার ভালো দিক হচ্ছে অ্যাক্টিংয়ের কোনো ব্যাকরণ নেই,
অ্যাক্টিং একটা সারাক্ষণ আর কি, কেউ কোথাও কোনো বেঁধে দিয়ে যাননি, সারাক্ষণ এটা নিয়ে যে মানে চর্চা হয় সারা পৃথিবী জুড়েই সব সময়, যে কোনো অ্যাক্টারের তার মন নিয়ে, তার শরীর নিয়ে, যে কিভাবে সেই সারাক্ষণ এই এক্সপেরিমেন্টটা সবাই সব রকমভাবে করতে থাকেন। তো এইটা একটা মানে অন্যরকম দিক আর কি। মানে অ্যাক্টার আমি ছোটবেলা থেকে আমার মনে হয় মানে অ্যাক্টিং করব বলে তো ভাবিনি, কিন্তু আলাদা করে অ্যাক্টর হব, কিন্তু ছোটবেলা থেকে আর বিভিন্ন চরিত্র হতে আর কি ইচ্ছে করতো আর কি। ওই যে বললাম আমি একদম মানে সায়েন্সে আমি প্রচণ্ড কাঁচা, কিন্তু তা সত্ত্বেও আমার ডাক্তার হতে ইচ্ছে করতো। কিন্তু এখন ভাবি যে আসলে আমার ডাক্তারের ভূমিকায় অভিনয় করতে ইচ্ছে করতো আসলে। তখন তো বুঝতাম না, তখন আমি ভাবতাম আমি ডাক্তার হতে চাই, আসলে আমি ডাক্তার হতে চাই না, আমি ওই ভূমিকাটায় অভিনয় করতে চাইতাম মেবি। তারপর আমার বাবা লাটবাগানে বহুদিন ছিলেন, বাবার কাজ চাকরি ছিল আর কি ওখানে। তো বাবার সাথে আমি কয়েকবার গেছি, তো সেখানে আমি মহিলা পুলিশ অফিসারকে দেখে একজন, আমি ভাবলাম আমি তো এই তো পুলিশ অফিসার হব। হ্যাঁ, কিন্তু আসলে আমি ওই ভূমিকায় হয়তো অভিনয়। তো এইরকম আর কি, যে এই যে সারাক্ষণ যে মনের মধ্যে যে কল্পনার জগৎটা খেলা করে আর কি, সেটা আমার মনে হয় যে কোনো হয়তো শিল্পী মানুষেরই করে। একটা কল্পনার জগৎটা একটা খুব বড়, সেটা নিয়েই থাকতে ভালো লাগে। কে কি করলো মানে এই চারপাশের এই যুগে এখনো পর্যন্ত এই যে ছোটোবেলার প্র্যাকটিস মানে ছোটোবেলার যে অভ্যেস বলবো, প্র্যাকটিসের থেকে অভ্যেসটা আমার যে ছিল আর কি, সেই অভ্যেসটা আমার কীভাবে গ্রো করেছে আমি বলতে পারবো না। সেইটাই আমার মানে আর কি আমার বন্ধু আর কি, এই কল্পনার জগৎটাই আমার বন্ধু। সেটাই হয়তো একজন অভিনেতার জন্য একটা দারুণ বিষয়। অবশ্য সেটা একজন শুধু অভিনেতা কেন, সেটা ডিরেক্টর, একজন রাইটার, সবার জন্যই নিশ্চয়ই তার একটা আলাদা কল্পনার জগৎ থাকে, সেখানে সে সারাক্ষণ ধরে অনেক কিছু করতে পারে। আর অভিনয় না করার অনেক সুবিধাও আবার আছে আর কি। যে আমার আবার একটা সময় মনে হয়েছে অনেক দিন কাজ করার পর যে আমি বোধহয় ক্যামেরার সামনে থাকলেই ভালো আর কি, এই সামনে না থাকলেই ভালো, পেছনে থাকলেই ভালো আর কি। কারণ সারাক্ষণ সবসময় সবকটা চোখ যেন মনে হয় যেন তোমাকে জাজ করছে, দেখছে, সব কিছু তোমার মাপছে, খুব অস্বস্তি হয় অনেক জায়গাতে গিয়েই। সেটা খুব অস্বস্তি হয়। তাই যে আমার অনেক সময় মনে হয়েছিল একটা সময় যে আমি ক্যামেরার পেছনেই কাজ করি, যেখানে আমাকে কেউ চিনবে না, আমি কাজ করলাম, কিন্তু আমি কাজ করে বাড়ি চলে গেলাম, আমার আস্থানায় আমি ফিরে গেলাম, আমাকে আর কেউ আলাদা করে আমার মুখ চিনলো না, কিন্তু আমি আমার যে কাজটা করার সে কাজটা করলাম। কিন্তু আমার নিজেকে চেনানোর খুব একটা দরকার নেই, এরকমও মনে হয়েছে কখনো। কিন্তু ওই আর কি, নিজেকে চেনানোর একটা লোভও মানুষের থাকে, সেটা থেকেই কে কোথায় কিভাবে বেরোতে পারে। এবার কোভিডটা তো খুবই মানে কেউ জানতো না এরকম একটা জিনিস হবে, বাট যখন লকডাউনও ইনফ্যাক্ট হয় তখনও সবাই হয়তো রিয়েলাইজ করেনি কত মানে এতদিন বা এত মাস যে ওটা এক্সটেন্ড হবে বা কিছু হবে। তো কোভিডের টাইমটা তোমার কীরকম ছিল, মানে তোমায় কীরকমভাবে ইম্প্যাক্ট করেছিল কোভিডটা? প্রথম যখন 2022-এ কোভিড হয় তখন ভালোই লেগেছিল, বুঝতে পারিনি যে এটার ইম্প্যাক্টটা মানে চারপাশে বুঝতে পারছি না তখন। 2022-এ তুমি যদি ভালো করে ভেবে দেখো, মৃত্যুর সংখ্যা অনেক কম ছিল 2022-এ। 2022 কেন আমি বললাম, তা আমার মাথাটা গেছে একদম। 2020-তে একদম তো চারিদিকে সব শাটডাউন করে গেছে, সব জিনিসপত্র কিনে আমরা ঘরের মধ্যে মাসকাবাড়ি মাল তুলে নিয়েছি, আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে না অ্যাজ 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সব প্রচুর পাখি আসছে, পলিউশন কম, নীল আকাশ, ঠিক আছে, খুব ভালো লাগছে। সবাই তখন সবার মতো করে রান্না বানাচ্ছে, তার ভিডিও দিচ্ছে, এই কবিতা বলছে, আমি যেমন খুব অনেক কবিতা বলেছিলাম, এই সমস্ত হচ্ছে, কেউ নাচ করছে, বিভিন্ন ভিডিও হচ্ছে, বন্ধুদের সাথে গল্প হচ্ছে। 2020টা তাও এক প্রকার কেটে গেছিলো। 2021-এ যে মৃত্যু মিছিলটা শুরু হয়েছিল, সেইটা কোভিডের মানে আমার মনে হয় যে সব মানুষকেই ওটা নাড়িয়ে দিয়েছিল। মানে কাজের জায়গায় আমাদের বেশ কিছু টেকনিশিয়ান দাদারা, আমার বন্ধু, তার মা, কাকিমা হঠাৎ করে চলে, মানে এইরকম চারপাশে প্রত্যেক দিন সকালে উঠে আমার মনে আছে ঘুম থেকে উঠেই দেখতাম, আর একটা কান্নাকাটি, একে ফোন করা, এটা বেশ কিছুদিন চলেছিল। তো 2021টা তো খুবই খারাপ। 2020টা আসলে আমরা কেউ বুঝতে পারিনি, আমার মনে হয় যে এটার ইম্প্যাক্টটা কতটা কিভাবে হতে পারে আর কি। তখন একটা ছুটির মতো করে ব্যাপারটা, একটা চড়ুই ভাতি চলছে, ঠিক আছে, বেশ বাড়িতে অনেকদিন পর টানা একসাথে আছি, এই সিরিজ দেখা, এই সিনেমা দেখা চলছিল, অসুবিধা হয়নি। 2021টা খুব প্যাথেটিক। একটা টাইমে তো লোকে ভেবেই নিয়েছিল যে মেবি এটাই পার্মানেন্ট, মানে আপসাইড, মানে এটা যে কখনো মানে কি করে আমরা বেরোবো এটা থেকে, সেটার কোনো ডিরেকশন কেউ দেখতে পাচ্ছিল না মানে একটা টাইমের পর। হ্যাঁ, আর তোমার চারপাশে যারা তোমার উপরে বসে আছেন তারা তোমাকে যেভাবে দেখাবেন তুমি তো সেইভাবেই দেখবে, বেশি
তো এটার কি বেরোনোর সমাধান কি কি হচ্ছে কিছুই তো আমরা জানি না, আমরা বাড়িতে বসে আর কি করে এটা বুঝতে পারবো? বিং অ্যান অ্যাক্টর, তোমার কাছে একটা গুড ডিরেক্টর আর একটা ব্যাড ডিরেক্টরের মধ্যে কি কি ডিফারেন্স? মানে ধরো আমি বলছি যে তোমার কাছে একটা স্ক্রিপ্ট এলো, এবার ধরো 10 দিন পর শ্যুট আছে, এবার ওই নেক্সট 10 days একজন ডিরেক্টর তো এন্টায়ার মুভিটা নিয়ে ভাবছেন, whereas তুমি ওই ক্যারেক্টারটা নিয়ে পুরো ভাবছো। তো এখন যে স্ক্রিপ্ট অনুযায়ী যেটা তুমি হয়তো দেখলে যে না আমার ক্যারেক্টার এরকমভাবে হয়তো রিয়্যাক্ট করবে না, মানে তুমি বলছো যে ওনার যে মতামত বা ওনার যে উনি যেভাবে একটা চরিত্রকে ভেবেছেন সেই চরিত্রের সাথে আমার হয়তো একটা মতামতের একটা পার্থক্য হলো, যে আমি এইভাবে আমার চরিত্রটাকে ভাবিনি, তখন আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করব। দেখো হয়েছে কখনো, আমি একটা এমন কাজ করেছিলাম যেখানে আমি আমার চরিত্রটাকে ভেবেছিলাম যে এইভাবে সে রিয়্যাক্ট করবে বা এইভাবে ফুটিয়ে তুলবে বিষয়টাকে, কিছু ক্যারেক্টারিস্টিক আমি নিজের মতো করে সেট করেছিলাম। তো আমি যখন সেটে গেলাম বা তার আগে যখন আমরা 2-1বার স্ক্রিপ্ট নিয়ে বসলাম, তো সেই ডিরেক্টর উনি আমাকে বললেন যে উনি এটা ভেবেছেন। তো আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে, আমি তাকে কনভিন্স করার চেষ্টা করতে পারি, কিন্তু ডিরেক্টর সবসময় তার ওটা ভাবনা চিন্তা, আমি ওখানে হস্তক্ষেপ করতে পারি না সেই জায়গাটার মধ্যে। আমি যদি বুঝতেও পারি তিনি ভুল করছেন, তারপরেও আমার কিছু বলার জায়গা থাকে না। যদি আমাকে তিনি এইভাবেই আমার থেকে এই কাজটা এইভাবেই ডায়লগ ডেলিভারিটা চান বা এই রিয়াকশানটা তিনি এইভাবে চান, আমি পরবর্তীকালে যখন আমি ছবিটা দেখলাম, যখন রিলিজ করলো, আমি বুঝতে পারলাম যে উনি ওটা ভুল আমাকে দিকে চালনা করেছেন। আমার এইভাবে চরিত্রটাকে করা, আমি যেটা ভেবেছিলাম সেটা ঠিক, সেটা আমার দেখার পর মনে হলো। তো সেই যে লার্নিংটা, সেটা আমার কাছেই লার্নিং। আমার কাছে আমি বুঝলাম যে আমি ঠিক, এই জিনিসটা তো বুঝতে পারলাম অন্তত। তো পরবর্তীকালে কিন্তু বেশিরভাগ সময় আমি তোমাকে বলবো রোহিত, যে এমন বহু ডিরেক্টরের সাথেই কাজ করেছি, দারুণ দারুণ ডিরেক্টরের সাথে কাজ করেছি, যে তারা যেভাবে আমাকে বলে দিয়েছেন, তারপরে সেইটা আমরা প্র্যাকটিস করেছি, তারপরে যা যা করেছি সেটা দারুণ বিষয়ই হয়েছে। বা বেশিরভাগ সময় তারা কিছু বলেননি যে তুই কি করবি দেখা বা কি করবি বল, যেটা করলাম সেটাতেই ওনারা হ্যাঁ করেছে, বা তখন তার মধ্যে কিছু যা যা ইনপুট দেওয়ার হয়েছে, মানে মতপার্থক্য খুব কম সময়ই হয়েছে। এবার মতপার্থক্য যে হয়নি তা না, কিন্তু সেটা তো একটা কোনো ক্রিয়েটিভ কাজে মতপার্থক্য থাকাটা খুবই জরুরি। আমার হ্যাঁতে হ্যাঁ, তার হ্যাঁতে হ্যাঁ, তার নাতে না মেলানোটা তোই আসল বিষয় নয়, যে দুজনের মধ্যে কিন্তু একটা সময় কাজ করতে করতে একটা বন্ডিংও তৈরি হয়ে যায়। আমার কতটা দৌড় সেও জানে, তার কতটা দৌড় আমিও জানি। তো এই বিষয়গুলো তো ভালো, মানে এটা তো তৈরি হতে 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 যায়। মানে আমি আর সবটাই তো একটা মিউচুয়াল ব্যাপার আর কি। আমি ভাবলাম এরকম, তুমি বললে এরকম, দুটো মিলিয়েই তো একটা ভালো কিছু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তুমি নিজের সিনেমা কখনো দেখে রিঅ্যাসেস করেছো যে এইটা আমি ঠিক করলাম বা এটা আমি ভুল করলাম? মানে তুমি যখন করছো তখন একটা প্রসেস দিয়ে করছো, বা তুমি যখন সিনেমাটা দেখছো পুরো সিনেমাটা, তখন তুমি কখনো রিঅ্যাসেস করেছো যে না এটা মেবি কেন এরকম করে রিঅ্যাক্ট করলাম, এটা মেবি এরমভাবে করতে হতো? দেখো, রিয়্যাক্ট এই ছোট ছোট বিষয় না, যখন ভুল থাকে তখন পুরোটার মধ্যেই একটা ভুল থাকে, শুধু একটা রিয়াকশানে ভুল থাকে বা এরকম কিছু নয়। সেটা হয় অনেক সময় ওয়েব সিরিজের ক্ষেত্রে। ওয়েব সিরিজের যেহেতু অনেকগুলো এপিসোড, অনেকটা টানা স্ক্রিপ্ট, ঠিক আছে, তখন এবং একটা ছবির কি একটা 2 ঘন্টার একটা ছবি, 2 ঘন্টা 15-20 মিনিটের একটা ছবি, বড় ছবি হলে 2 ঘন্টা 40 মিনিটের, কিন্তু একটা যখন সিরিজ হয়, ধরো এক একটা 45 মিনিটের এক একটা এপিসোড কি 50 মিনিটের, তখন ধরো 6টা এপিসোড 8টা এপিসোড, কতক্ষণের সেটা স্ক্রিপ্টটাও অনেক লম্বা হয়। তখন অনেক সময় আমি দেখেছি যে ওই অঙ্কটার মধ্যে একটুখানি গন্ডগোল হয়ে যায়, আগে পিছু হয়তো। ধরো ধরো এরকম হয়েছে, আমি তোমার সাথে দেখা করলাম, তোমার সাথে আমার ঝগড়া হলো, আমি বেরিয়ে একটা ক্যাফেতে চলে গেলাম, সেখানে তুমি আমাকে ফোন করলে, তার মানে আমার রিয়াকশানটা তো তার আগে আমি তোমার সাথে ঝগড়া করেছি, তখন আমার রিয়াকশান ফোনে তো হ্যাঁ বল, আমার তো রেগে বলা উচিত, বা এইরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, বলা উচিত। কিন্তু ধরো ওই ফোন কাটটা হয়তো হয়েছে একদম আগে পিছে, ঠিক আছে, হয়তো স্ক্রিপ্টটা ওয়েব সিরিজের ক্ষেত্রে এটা আমি বলছি, যে ফোনটাতে হয়তো বলা হলো এই ভুলটা, এটা একটা ভুল, এটা কোনো চরিত্রের এতে ভুল নেই, কিন্তু রিয়াকশানে ভুল হলো এটা। যখন তোমার ফোন কাটটা হয়তো একদম শুটিংয়ের ফার্স্ট দিন হয়েছে, তখন হয়তো ওই ঝগড়া সিনটার কথা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেরও মনে নেই, যে তোমার সাথে আমি ঝগড়া করে তো ওখান থেকে বেরিয়েছিলাম, তার 10 মিনিট পরে যখন তোমার সাথে, তখন হ্যাঁ রে বল, এটা তো আমার বলা উচিত না, তার মানে হ্যাঁ তোমার সাথে আমি 10 মিনিট আগে ঝগড়া করেছি, কিন্তু ফোন কাটটা হয়ে গেল হয়তো একদম দিনের প্রথম শুটিংয়েই, সেটা হয়ে গেল, তখন আমি তোমার সাথে হয়তো মিষ্টি করেই কথা বলেছি, পরে আমি বুঝতে পারলাম এই তো ঝগড়া করে বেরিয়েছিলাম, আমারও মাথায় নেই। তো ওই মাথাটা পরিষ্কার করে স্ক্রিপ্টটা বারবার করে পড়াটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ওয়েব সিরিজের ক্ষেত্রে।
নাহলে অনেক সময় গন্ডগোল হয়ে যায়। তোমার ইনস্টাগ্রাম পেজে তোমার নামের নিচে তুমি দুটো ওয়ার্ড লিখেছো, অ্যাক্টর অ্যান্ড ট্রাভেলার। খুব ভেবেচিন্তে কিছু লিখিনি, অনেক বছর আগে ইনস্টাগ্রাম প্রোফাইল, আমার প্রোফাইলগুলো সব বিভিন্নভাবে মানে কেউ তৈরি করে দিয়েছে, কেউ মানে ধরো একটা আমরা সিনেমা করেছিলাম রাজকাহিনী, তখন যেমন সৃজিত টুইটারে অ্যাকাউন্ট করতেই হবে তখন করা আর কি। আচ্ছা ফেসবুক তো দীর্ঘদিন আমি অ্যাকাউন্ট করবোই না, না আমি ফেসবুকে থাকবো না, তারপর না করতে হবে বিভিন্ন সময় ছবি বা এইসবের প্রমোশনের জন্য এইরকমভাবে করা, তো ফলে কোনো কিছু ভেবে না যা হয়েছে। আচ্ছা কিছু অর্ধেক জিনিস তো এখনও অবধি আমি কিছু বুঝতেও পারি না, মানে ওই অ্যালগোরিদমটা যেটা বলে আর কি সেটা আমি বুঝে উঠতে পারি না। আমার মনে হয়েছিল ট্রাভেলিংটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তোমার। ট্রাভেলিং ইম্পর্টেন্ট পার্ট, অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু হ্যাঁ মানে এরকমও হয়েছে যে আমি ট্রাভেলিং করতে গেছি তখন এত ব্লগ এই শব্দগুলোর সাথেও পরিচিত নয়। 2017 সালে আমি একটা একা মানে ট্রাভেল করেছিলাম, একটা 15 দিনের ট্রাভেল করেছিলাম অরুণাচল প্রদেশে। ঠিক আছে, তো সেই সময় আমি কিছু ভিডিও করে করে খুবই সেগুলো হিট হয়েছে, মানে হিট বলে না যাকে বলে, হিট হয়েছিল। সিনেমা তখন হিট হয় না, এখন রিলি হিট হয়, তো ওই রকমভাবে ওটা হিট হয়েছিল। তো পরবর্তীকালে আমি তখন দেখলাম যখন সবাই করছে আশেপাশে, তখন আমার একটা ভিতরে ভিতরে অনীহা তৈরি হলো যে আর ঘুরতে গিয়েও একটু ছবি টবি দিলাম, কোনো একটা ভালো লোকেশন হলো, একটু হেঁটে আসছি, একটু বসে বসে ভাবছি আকাশের দিকে, একটা ভিডিও করলাম, ব্যাস এর থেকে আর আমি বেশি কিছু এখন আর করতে ইচ্ছা করে না। বাট এখন যদি ঘুরতে যাই, ঘুরতে যাওয়াটা সেটা আমার একান্তই নিজস্ব একটা উপলব্ধি। তো তুমি বলেছিলে যে সবার নিজের জার্নি থাকে, নিজের জার্নি সে নিজের মতো করেই তৈরি করবে, সেটার কোনো ফর্মুলা হয় না। বাট তোমার থেকে শুনে, যেমন আমি প্রথমেই বলেছিলাম যে অনেকে ইন্সপায়ার্ড হয়েছেন তোমার জার্নিটা দেখে, তো এখন যারা এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছে তাদেরকে তুমি কি অ্যাডভাইস দিতে পারবে? আমি এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম, একটা পডকাস্ট, ইন্টারভিউ বলবো না, পডকাস্ট, হ্যাঁ, আলাদা করে কোনো অ্যাডভাইস দেওয়া নেই। আমি তো থোড়ি কোনো অ্যাডভাইস শুনে যেটুকুনি জায়গা আজকে এসেছি সেটা কারোর অ্যাডভাইস শুনে আসিনি, নিজস্ব বোধ থেকেই আসি। যদি ওই যে বললাম তোমাকে তো ধাক্কা খেতে হবে, পড়তে হবে, অপমানিত হতে হবে, সবটাই খুব ভালো ভালো দারুণ দারুণ এইসব করলে হবে না, সোশ্যাল মিডিয়াতে ভেসে গেলে হবে না। সোশ্যাল মিডিয়াতে লোকজন 4টে ছবি দেখে খুব বলবে খুব সুন্দর, কিন্তু তাতে কিচ্ছু জীবনে যায় আসে না। আসলে তো ওই যে রিল থাকবে না, আসলে তো তোমার কাজটা থেকে যাবে। মানে আমরা যতই আজকে এই যে বললো একটু আগে আমরা কথা বলছিলাম না সোশ্যাল মিডিয়া ট্রোলিং হ্যানা ত্যানা, কিচ্ছু হবে না, সব ভুলে যাবে মানুষ, কেউ কিচ্ছু মনে রাখে না। কত বড় বড় ঘটনা মনে রাখেনি, তো এই সমস্ত ছোটোখাটো ট্রোলিং রোড তার সাথে এগুলো তো কারোর কিছু মনে থাকবে না। যেটা থেকে যাবে যে ইতিহাসের পাতায় যদি কিছু, সেটা তোমার কাজ, কাজ ছাড়া আর কিচ্ছু ম্যাটার করে না। তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো, তোমার বাবা মা কী করতো, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, তুমি কত বড় লোক বাড়ির ছেলে মেয়ে, তোমার গাড়ি আছে কি না, কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে একমাত্র তুমি যেটা রেখে যাচ্ছ সেটা তোমার কাজ। আর কাজ, তোমাকে যদি তোমার কাজ করতে হয় সে কাজের প্রতি অনেস্ট থাকতে হবে, সেটা অর্জন করতে হবে। আর কারোর, আমি আজ অবধি কোনো দিন কারোর রেফারেন্সে কাউকে কোনো রেফার করিনি। অডিশন হয়েছে, তুমি যদি আমাকে বলো যে সৈনী আমি অভিনয় করতে চাই, আমি তো তোমায় জানি না, আমি তো তোমার সাথে কোনো কাজ করিনি, আমি তো তোমার অভিনয়ের ক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি তোমাকে অডিশনে পাঠাতে পারি যে এখানে একটা অডিশন হচ্ছে, তুই চলে যা, তুই গিয়ে কাজ কর। এবং আমি নিজেও, আমাকে কেউ কোনো দিন রেফার মানে করলে আমি অখুশি হয়েছি আর কি, যে আমি আমার কাজ নিয়ে এতটাই কনফিডেন্ট থাকবো, আমার কাজটা নিয়ে, হ্যাঁ আমাকে কেউ অডিশনে ডাকুক, কেউ একটা আমাকে ইন্টারভিউ নিক, আমি কথা বলবো, কিন্তু কেউ রেফার করলো কারোর, সেইটা আমার যোগ্যতা নয়, আমার যোগ্যতা দিয়ে আমি নিজেকে প্রমাণ করব। তো সেটা আমার মনে হয়েছে যে সেটা আমার মনে হয় সেটা ঠিক মানে কিছু কিছু সত্যি জীবনে কোনো দিন পাল্টায় না, যতদিন পৃথিবী থাকবে এই সত্যিটা থেকে যাবে। তো সেই সত্যিটা হচ্ছে যে ওই যেটা বললাম যে তোমার কাজের প্রতি অনেস্টি, এটা সারা পৃথিবী, যত টেকনোলজি চলে আসুক না কেন, যা হয়ে যাক, মানুষ যদি উঠতেও শিখে যায়, তারপরেও কিছু কিছু জিনিস জীবনে সত্যি থাকবেই, সেটা কোনো দিন পাল্টাবে না। নিজের জার্নি নিজেকেই ম্যাপ, তোমার নিজের জার্নি, তোমার ইতিহাস তোমাকে লিখতে হবে, তোমার জন্য কেউ লিখে দেবে না। মানে আমরা তো আর রাজারা নই যে কোনো কাউকে এত স্বর্ণ মুদ্রা দিয়ে আমার ইতিহাস আমি লিখিয়ে নিলাম। আমার কাজ, আমার ইতিহাস, আমার সেটাই আমাকে করে যেতে হবে। এছাড়া আমাদের হাতে কোনো ট্রোলিং আমার হাতে নেই, কে আমাকে কি ভালো বললো না বললো কিচ্ছু আমার হাতে নেই। আমার কাজ, আমার সেটা মন দিয়ে করা, সেটার প্রতি আমি কতটা অনেস্ট থাকবো, সেই কাজটা আমি কতটা ভালো করব, তার জন্য আমাকে যা যা শিখতে হবে, যা যা করতে হবে, যা যা দেখতে হবে, সেইটা আমি করব। আমি কাইন্ড থাকবো, আমি আমার বোধ, আমার উপলব্ধি, সেটাকে আমি আরও ঘষা মাজা করবো, সেটাই। আর
সময় মানে খারাপ বিষয়ের থেকে যেটাতে আমাকে কিছু দেবে না, মানে যেটার মধ্যে আমার কিছু পাওয়ার নেই, যেটার মধ্যে আমাকে কোথাও গিয়ে কোনো মানুষ হিসাবে একটুও সমৃদ্ধ করবে না, এমন কোনো জিনিসের মধ্যেই আমার অতিরিক্ত সময় আমি নষ্ট করব না। তোমার ফিউচার কি প্রজেক্টস আসছে যদি তুমি যেগুলো বলতে পারবে, যদি কিছু তুমি বলো? শুধু একটা কাজ হয়ে গেছে, সেটা বলতে পারি। সেটা হচ্ছে আমি আর বিক্রম চট্টোপাধ্যায় অমর সঙ্গী বলে একটা প্রজেক্ট করেছি। সেটা আমাদের এক বন্ধু মানুষ দিব্য, ও ডিরেক্টর। খুব মজার একটা ছবি, মানে ডাবিং করতে গিয়েও আমার দেখে ভালো লাগছে। আমি জানি না ছবিটা ফাইনালি মিউজিক পড়ে কেমন দাঁড়াবে আমি বলতে পারছি না, সে মানে নিজের ঢাক ঢোল নিজে পেটানো হয়ে যাবে আর কি। যে আর দারুণ ছবি করেছি, খুব কষ্ট করে ছবি করেছি। আরে লোকে যে কোনো কাজ খুব কষ্ট করেই করে, সেটা নিয়ে এত বলার কিছু নেই। মানে কেউ তো আমাদেরকে দিব্যি দেয়নি, হ্যাঁ তোকে না সিনেমা না করলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তো আমি এই কাজটা করতে এসেছি, তো যত্ন করে করার জন্যই এসেছি। এত টাকা পয়সার ইনভেস্টমেন্ট আছে এরকম একটা জায়গাতে, তো সেইটা আমরা খুব মজা করে করেছি আর কি। আমার মনে হচ্ছে ভালো হবে, মানে তোমাকে আমি 100% গ্যারেন্টি দিতে পারছি না যে ছবিটা দারুণ হবে, ঠিক আছে, কারণ আমি নিজেও ছবিটা দেখিনি, শুধু ডাবিং করেছি। কয়েকটা গান সিলেক্ট করা হয়েছে যেটা ছবিতে নেওয়া হয়েছে, সেই গানগুলো খুব ভালো, মানে শুনে আমার তো ভালো লেগেছে। তো দেখা যাক, মনে হচ্ছে নভেম্বরে রিলিজ করবে বা কিছু একটা এরকম। তো এইটা আপাতত হয়ে আছে, সেই কাজটা তোমাকে বললাম। সোহিনীদি, থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। তুমি এসছো, ওটাই খুব বড় ব্যাপার আমার কাছে। মানে আমার এরকম একটা নতুন চ্যানেলটাকে কেউ জানে না, আমাকে কেউ চেনে না, সেখানে তোমার মতো একজন এসে আমাদের মতো এরকম নতুন একটা প্রজেক্টকে সাপোর্ট করছো, সেটা আসার জন্য থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ। ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে। আমরা আমাদের ছোট্ট চ্যানেলটা আমরা কি করে ইমপ্রুভ করতে পারি আপনারা প্লিজ কমেন্টে জানান। আমরা চেষ্টা করছি এভরি উইকেন্ড একটা করে নতুন এপিসোড আনার। সব স্ফিয়ার থেকেই লোক আনছি, গেস্ট আনছি, যাতে সব কটা জোনই আমরা ট্যাপ করতে পারি। তো প্লিজ আমাদের কমেন্টে জানান, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।